রাজীব নামে একজন কেয়ারলেস পুলিশ ইন্সপেক্টর তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে কর্ণাটকের স্টট হিল পুলিশ স্টেশন যোগদান করে। তার কেয়ারলেস স্বভাবের জন্য এখানে যে ক্রাইমই হোক না কেন তার কোনো সমস্যাই নেই। তবে তার টনক তখনই নড়ে যখন তার স্ত্রী একজন সিরিয়াল কিলার টার্গেটে পরিণত হয়। নিজ স্ত্রীকে বাঁচাতে রাজীব যখন এই কেসের তদন্ত শুরু করে, সামনে আসতে থাকে শহরের গর্ভবতী নারীদের নিখোঁজ খুনের ভয়ানক এক ইতিহাস। কে এই সিরিয়াল কিলার, কেন সে শুধুমাত্র গর্ভবতী নারীদের টার্গেট করছে, রাজীব এখন কিভাবে এই সকল রহস্যের উন্মোচন করে ওই কিলারকে ধরে তার স্ত্রীকে বাঁচাবে, জানতে ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি কন্নড় ভাষায় মুক্তি পাওয়া মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি উসিরুর কথা। মুভির প্রথমে আমাদের একটি ঘটনা দেখানো হয়। মূলত কর্ণাটকের স্টট হিল ঘন জঙ্গলে যারা বাস করত তাদের অদ্ভুত একটি রীতি ছিল। কোনো নারী প্রেগনেন্ট হলে বাচ্চা জন্মের আগের পূর্ণিমার রাতে জঙ্গলে থাকা কাটাম্মা দেবীর মন্দিরে পূজা করতে হতো। ভজা নামে এই ব্যক্তিও তার স্ত্রীর নেত্রালীকে নিয়ে এজন্যই সেখানে এসেছিল। কিন্তু সবাই যখন পূজার আনুষ্ঠানিকতায় ব্যস্ত, আচমকা কেউ নেত্রালীকে অপহরণ করে নিয়ে যায়। যে জন্য ভজা তার স্ত্রীকে খুঁজে না পেয়ে কাটাম্মা দেবীকে অপবাদ দিয়ে রাগের বশে মন্দির থেকে তার মূর্তিটি তুলে দূরে ফেলে দেয়। সিন চলে যায় কয়েক বছর পর। একটি বাচ্চা মেয়ে জানালা দিয়ে নাটক দেখার সময় নরসিংহার সাজ দেখে ভয় পেয়ে তার মায়ের কাছে চলে যায়। কারণ জানালে মা মেয়েকে বোঝায়, তুমি যার সাজ দেখে ভয় পেয়েছ সে আসলে কোনো রাক্ষস নয়, দেবতারই এক রূপ। এটা শুনে মেয়েটি মায়ের কাছে একটি গল্প শুনতে চায়। আর এখান থেকে সিন শিফট হয়। রাতের ঝুম বৃষ্টির মাঝে নেশাগ্রস্ত এক ব্যক্তি নাচছিল। হঠাৎ ঘরের ভিতরে থাকা আহত একটি বাচ্চা ছেলে একটি কাচের বোতল দিয়ে তার মাথায় আঘাত করে। এরপরে সেখানে পুলিশ এসে পড়ে। পাশে দাঁড়িয়ে বাচ্চা মেয়েটি সবই দেখছে। এই ছেলের নাম সূর্য। সূর্যকে থানায় নিয়ে গেলে সূর্য জানায় ওই লোকটা তার মাকে মেরেছে, এই জন্যই সে তাকে মেরেছে। তখনই কেউ ডাকায় এসআই সুন্দরম বাইরে চলে যায়। এসআইয়ের মেয়ের নাম শিরি। সে তখনও কান্না করছিল, এই জন্য সূর্য তাকে একটি কাগজের নৌকা বানিয়ে দেয়। এরপর এসআই সুন্দরম ফিরে এসে তার মেয়েকে নিয়ে যায়। পরদিন হসপিটালে খোঁজ নিলে জানা যায় যে লোকটাকে তার হসপিটালে ভর্তি করিয়েছিল তার নাম ছিল সাইমন। হসপিটালের স্টাফকে পিটিয়ে পালিয়েছে। অন্যদিকে সূর্যকে কিশোর শোধনাগারে পাঠানো হয়। সূর্য সেখানে মায়ের জন্য ব্যাকুল হয়ে যাচ্ছিল, এমনকি দেয়ালে মায়ের স্কেচ তৈরি করে তার সাথে কথা বলতো। এসআই সুন্দরম এখন এখানে ডিউটি করে। তারও স্ত্রী নেই, তাই সিঁড়িকে প্রতিদিনই তার সাথে নিয়ে আসতো। সূর্যর মায়ের প্রতি এমন ভালোবাসা দেখে সিঁড়ি আর সূর্যর মধ্যেও বেশ বন্ধুত্ব হয়ে যায়। এই জন্য সিঁড়ি একদিন সূর্যকে তার মায়ের দেয়া পুতুলটি গিফট করে, আর সূর্য একটি কাগজের নৌকা। এর মধ্যে একদিন শিবান্না নামে এক লোক সূর্যের সাথে দেখা করতে এলে সূর্য বারবার তার বাবা মায়ের কথা জানতে চাচ্ছিল। তারা কোথায়, আমি তাদের সাথে দেখা করতে চাই। শিবান্না সূর্যকে বারবার বোঝানোর চেষ্টা করছে, তোমার মায়ের আঘাত লেগেছিল, সে এখন হসপিটালে। তোমার মায়ের কথা জানতে পেরে তোমার বাবা যখন আসছিল তারও একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, সেও হসপিটালে আছে। তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি রোজ তোমাকে দেখতে আসব। এরপর কয়েক বছর কেটে যায়। বর্তমান সময় আমাদের রাজীব আর তার প্রেগনেন্ট স্ত্রী ঐশ্বরিয়াকে দেখানো হয়। রাজীব মূলত পুলিশের ইন্সপেক্টর, সবেমাত্র এখানে বদলি হয়ে এসেছে, তাই কনস্টেবল নারায়ণ তাকে নিতেও এসেছে। রাজীব ও ঐশ্বরিয়াকে বাড়িতে পৌঁছে দিয়েই থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর যাওয়ার সময় নারায়ণের সাথে কথায় আমরা জানতে পারি রাজীব আর ঐশ্বরিয়ার আপনজন বলতে কেউই নেই। তাই ঐশ্বরিয়ার এই সময়টাতেও রাজীবই তার একমাত্র ভরসা। নারায়ণ ও রাজীবকে এখানের সমস্যার কথাগুলো বলছিল যে এই শহরেও সমস্যার কোনো শেষ নেই, সবার আগে নেটওয়ার্কের ইস্যু। তবে রাজীব আপাতত এখানে সিচুয়েশনের প্রতি কোনো ইন্টারেস্টই দিচ্ছিল না। এরপর তার থানায় পৌঁছে জানতে পারে একজন কন্টেন্ট ক্রিয়েটর আরেকটি মেয়েকে থানায় এনে বসিয়ে রাখা হচ্ছে। মূলত এই ছেলেটি কন্টেন্ট বানানোর জন্য মেয়েটিকে ভয় দেখিয়ে তার থেকে তার গোপনীয় এবং ব্যক্তিগত সব তথ্য নিয়ে নিয়েছে, যে জন্য মেয়েটির অভিযোগের ভিত্তিতেই এই ছেলেকে ধরে আনা হয়েছিল। আর এটা তার জন্য নতুন কিছু নয়, ভিডিও বানানোর জন্য সে এমন অনেক কিছু করে। তাই জানার পর পুলিশ তাকে সাবধান করে এবারের মতো ছেড়ে দেয়। অন্যদিকে সূর্যর আজ 10 বছর পূর্ণ হয়েছে, সে আজ মুক্তি পাবে। সাথে এসআই সুন্দরমের চাকরি শেষ। তবে শেষ দিন সূর্য সুন্দরমকে জানায় তার জন্য এটা কোনো শেষ নয়, শুরু মাত্র। কারণ সে এতদিন 4 দেয়ালের মধ্যে বন্দী ছিল, এখন খোলা আকাশের নিচে নিজের মতো সে স্বীকার করবে। সূর্যর কথায় সুন্দরমও বুঝতে পারে যাকে সে এতদিন নম্র ভদ্র ভেবে দেখে রেখেছে আসলে তার মধ্যে অন্য কিছু লুকিয়েছিল। এরপরে আমাদের সূর্যকে দেখানো হয়। সূর্যর আজ শেষ দিন বলে এখানের কিছু লোকজন তার সাথে ঝামেলা করার চেষ্টা করছিল। অবশ্য সূর্য তাদেরকে পিটিয়ে বুঝিয়ে দেয় সে আসলে কে। যাই হোক, বের হওয়া মাত্রই সূর্যর ছেলেবেলার বন্ধু কিট্টুর সাথে দেখা হয়। এরপর শিবান্নার সাথে দেখা করতে
তারা তাদের আইস ফ্যাক্টরিতে চলে যায়। গিয়ে সূর্য শিবান্নার গলা চেপে ধরে আর তার বাবা মায়ের কথা জানতে চায় যে তারা এখন কোথায়, আর তুমি এতদিন কেন আমার সাথে দেখা করতে যাওনি। শিবান্না বলে, তোমার বাবার জন্যই তো আজ আমি বেঁচে আছি, আর তোমার সাথে দেখা করার ইচ্ছা থাকা সত্ত্বেও না যাওয়ার কিছু কারণ ছিল। তখনও সূর্য বারবার বাবা মায়ের কথা জানতে চাচ্ছে, তাই শিবান্না একসময় তাদের অস্থি এনে দেয়। তার মানে সূর্যর বাবা মার বেঁচে নেই। তবে ওই সময় যে ব্যক্তি তার মাকে মেরেছিল তার চেহারাটা সূর্যর স্পষ্ট মনে আছে। সূর্য তার একটি স্কেচ তৈরি করে বিভিন্ন জায়গায় তাকে খুঁজতে শুরু করে। অন্যদিকে রাজীবকে দেখা যায় বাড়িতে ফিরে নিজেদের জন্য খাবার তৈরি করছে। ডিসিপিও বারবার একটি কেসের বিষয়ে কথা বলতে কল করছিল, কিন্তু রাজীব কল রিসিভ করছে না। ঐশ্বরিয়া বিষয়টি নোটিস করে রাজীবকে এই বিষয়ে বলছিল যে কোনো গুরুত্বপূর্ণ কিছু হতে পারে। আবার ওই সময় টিভিতে একটি মেয়ের নিখোঁজের বিষয় বলা হচ্ছিল। রাজীব ঐশ্বরিয়াকে তখন বলে, নিশ্চয় এখন আমাকে রিপোর্ট করতে বলবে, এই জন্য আমি ইগনোর করছি। রাজীবের এমন ব্যবহার দেখে ঐশ্বরিয়া বুঝতে পারছিল এই রাজীব আগের মতো নেই, সে অনেকটা বদলে গেছে। মূলত রাজীব একসময় সিনসিয়ার একজন পুলিশ কর্মকর্তা ছিল, কিন্তু তার সিনসিয়ারিটি এবং তার অনেস্টির কারণে তাকে তেমন কোনো মূল্যায়নই করা হয়নি। সে অনেক মেডেল পেয়েছে, কিন্তু শেষমেশ কী হয়েছে, তাকে এই জঙ্গলের মধ্যে ট্রান্সফার করা হয়েছে আর পুরাতন একটি কেসের তদন্তভার দেওয়া হয়েছে। এমনকি রাজীবের কথা আমরা এটাও জানতে পারি তাকে ডিমোশন দিয়ে এখানে পাঠানো হয়েছে। এই জন্যই একসময় সিনসিয়ার অফিসার এখন সব কিছু ইগনোর করছে। আবার ডিসিপি বারবার কল করে না পেয়ে কনস্টেবল নারায়ণের সাথে কথা বললে নারায়ণ রাজীবকে কল করে জানায় তাদের থানায় একটি মেয়ের মিসিং কমপ্লেন এসেছে। এই বিষয়ে কথা বলতেই তারা কল করছিল। তবে রাজীব বলে, কাল এসে দেখব, এখন আমার সময় নেই। একটা মেয়ে নিখোঁজের কথা শুনেও রাজীব যখন ইগনোর করছিল তখন ঐশ্বর্যা বেশ কষ্ট পায়। রাজীব তখন ঐশ্বর্যাকে বোঝায় যে এখন আমার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ তুমি এবং আমাদের সন্তান, আমি আর অন্য কিছু নিয়ে ভাবতে পারছি না। ঐশ্বর্যা রাজীবের সিচুয়েশনটি বুঝতে পারছে যে সে মানসিকভাবে ভেঙে পড়েছে বলেই এখন এই সব কিছু থেকে দূরে থাকার চেষ্টা করছে। তবে নিজের পরিবার ছাড়া রাজীব কিছুই বোঝে না। ঐশ্বর্যার যত রকম খেয়াল রাখা দরকার সে রাখছে, কারণ প্রেগনেন্সির এই মুহূর্তে এসে মেয়েদের একটা এক্সট্রা কেয়ার লাগে। পরিবারের লোকেদের কাছে থাকতে হয়, তাদের যেহেতু কেউ নেই, রাজীবই সব কিছু টেক কেয়ার করছে। এর মধ্যে একদিন সকালবেলা দুজন মহিলা পাহাড়ি জঙ্গলের মধ্যে একটি ডেড বডি দেখে পুলিশকে খবর দেয়। নারায়ণ ঘটনাস্থলে পৌঁছা মাত্রই রাজীবকে জানিয়ে দেয়, কিন্তু রাজীব খবর পেয়ে যেভাবে আসে নারায়ণ তো দেখে পুরোই অবাক। রাজীবের মধ্যে তেমন কোনো সিরিয়াসনেস নেই, একদম ক্যাজুয়াল, সিগারেট টানতে টানতে আসছে। এমনকি নারায়ণ রাজীবকে বোঝানোর চেষ্টা করে যে খুব নৃশংসভাবে খুন করা হয়েছে। শরীরের মাংসগুলো এমনভাবে কাটা হয়েছে মনে হচ্ছে কোনো কসাইয়ের কাজ। এমন নৃশংস খুনের কারণে বা কী হতে পারে। রাজীব তখন নারায়ণকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে এবং মুভি দেখার কথা বলে যে থিয়েটারে যে মুভি চলছে চলো দেখে আসি। তবে যাওয়ার পথেই নারায়ণ একজন লোককে দেখতে পেয়ে তার পিছু করে, আর এরপর আমরা জানতে পারি এ আসলে মাঝে মধ্যে ইলিগাল কাজ করে, এর জন্যই নারায়ণ তার থেকে ঘুষ নেয়। অন্যদিকে সূর্যকে দেখা যায় সাইমনের স্কেচ দেখিয়ে তখনও সাইমনকে খুঁজে যাচ্ছে। তবে খুঁজে খুঁজে না পেয়ে একসময় সে একটি জলাশয়ের পাশে বসে, আর তখনই লক্ষ্য করে কিছু কাগজের নৌকা ভেসে আসছে। মূলত এই কাগজের নৌকাগুলো অন্য কেউ নয়, সিঁড়ি পাঠাচ্ছিল। অবশ্য ছোটবেলার পর থেকে সিঁড়ির বাবা নিষেধের কারণে সিঁড়ি আর সেখানে গিয়ে সূর্যর সাথে দেখা করতে পারেনি। এই জন্য সিঁড়ি এখন দেখতে কেমন সেটা সূর্য জানত না। তবে সিঁড়ি পরিচয় দেওয়ার পর সূর্য বুঝতে পারে এ অন্য কেউ নয়, ছোটবেলা সেই সিঁড়ি। তবে তখন তার বাবা নিষেধ করলেও সিঁড়ি এখন পড়াশোনা শেষ করেছে, তাই সে এখন মুক্ত পাখি। এজন্য সূর্যর ছাড়া পাওয়ার খবর পেয়ে সে এভাবে দেখা করতে এসেছে। এখানে আমরা এটাও জানতে পারি দুজনই দুজনকে খুব ভালোবাসে। সারাদিন সময় কাটিয়ে সিঁড়ি সন্ধ্যাবেলায় সূর্যকে নিজেদের বাড়িতে নিয়ে যায়, যেখানে তার বাবা ড্রিঙ্ক করছিল। সূর্য যে এখনও পর্যন্ত সাইমনকে খুঁজে বেড়াচ্ছে সুন্দরম এটা জানে, তবে সে ভয় পাচ্ছে সামনে তার সাথে কি হতে পারে। এরপরে সূর্য সেখান থেকে চলে যায়। পরবর্তী দিন নারায়ণ বাইক নিয়ে যখন থানার উদ্দেশ্যে যাচ্ছিল তখনই পাহাড়ের ঢালে একটি জিপ দেখে সেখানে গিয়ে চেক করে দেখে যে গতকাল যে ছেলেটির কাছ থেকে সে ঘুষ নিয়েছিল তারা এখন মাদক পাচার করছে। আর হাতে নাতে ধরে ফেলায় নারায়ণ তাদের কাছে অনেক টাকা ঘুষ দাবি করছিল, কিন্তু তারা স্পষ্ট বলে দেয় তারা নারায়ণকে 1 টাকাও ঘুষ দেবে না, কারণ সব কিছু তারা করছে, মাঝখান থেকে নারায়ণ ভোগ করছে। এদিকে আবার সে নারায়ণের বাইকের চাবিটিও নিয়ে নিয়েছে, নারায়ণ সেটা জানে না। নারায়ণ তখন ওদেরকে ভয় দেখাতে রাজীবকে কল করে দ্রুত এখানে আসতে বলে। যতক্ষণে রাজীব পৌঁছায় ততক্ষণে ওরা এখান থেকে পালিয়ে গেছে। এরপর নারায়ণের বলা ডিরেকশন মতো গিয়ে সেখানে জিপ তো পাওয়া যায়, কিন্তু জিপের মধ্যে কোনো মাদকদ্রব্য বলতে কিছুই নেই। আর এখানে আমরা এটাও দেখতে পাই এত বড় একটি মাদকের চালান পাওয়া সত্ত্বেও রাজীবের মধ্যে তার কোনো প্রতিক্রিয়া নেই, মানে সব ক্যাজুয়ালি পার করছে। এর মধ্যে ঐশ্বর্যা কল করে জানায় আজ তার ডক্টরের কাছে চেক আপ করার ডেট। রাজীব বলে ঠিক আছে, তুমি হসপিটাল চলে যাও, আমি এখান থেকে যাচ্ছি।
তাই নারায়ণকে পথের মধ্যে নামিয়ে দিয়েই রাজীব হসপিটাল দিকে চলে যায়। নারায়ণে বুঝতে পারছে না কেমন ইন্সপেক্টর। মার্ডার হলো, সেখানেও ইনভেস্টিগেশন নেই। মাদক কারবারি ধরল, সেখানেও কোনো গুরুত্ব নেই। কেস আসার আগেই কেস বন্ধ করে দিচ্ছে। অন্যদিকে সূর্য তখনও সাইমনের খোঁজ করে যাচ্ছে। আর খুঁজতে খুঁজতে একটি দোকানে একটি ছেলে ওই স্কেচ দেখে জানতে চায়, তুমি এই ব্যক্তিকে কি করে জানো? এতে করে সেও সন্দেহ করে যে হয়তোবা সে এই ব্যক্তি সম্পর্কে কিছু জানতে পারে। তবে ছেলেটি অস্বীকার করে। কিন্তু বাইরে এসেই সে তার বসকে কল করে বলে দেয় কেউ আপনার ফটো দেখিয়ে আপনার খোঁজ করছে। তবে সূর্য সম্পর্কে তারা এখনও পর্যন্ত কিচ্ছু জানে না, তাই সার্বক্ষণিক সূর্যের উপর নজর রাখতে বলে। আবার এইদিকে সিরিকে দেখা যায় বাড়ি থেকে বের হচ্ছিল। ঠিক তখনই কিছু একটা দেখতে পেয়ে সূর্যকে কল করে বলে যে তুমি যাকে খুঁজছো সে তো এখানে। সিরি সূর্যকে একটি রেস্টুরেন্টে ঠিকানা দেয়। শোনা মাত্র সূর্য দ্রুত সেখানে পৌঁছেও যায়। আর এরপরই জানতে পারে আসলে সূর্যকে এখানে আনার জন্য সিরি মিথ্যা বলেছে, কারণ এত বছর তার সাথে দেখা করতে পারেনি। এখন আবার সূর্য তার নিজের কাজ নিয়ে ব্যস্ত, এই জন্যই সিরি মিথ্যার আশ্রয় নিয়েছে। আবার রাজীব যখন ঐশ্বর্যাকে নিয়ে হসপিটাল থেকে ফিরছিল, পথে কফি শপ দেখে দুজনই এখানে কফি খেতে আসে। সূর্যকেও দেখা যায় বারবার ঐশ্বর্যার দিকে তাকাচ্ছে। রাজীবও বিষয়টি নোটিস করে। তবে এখানে আমাদের দেখানো হয় সূর্য একদিন থানা থেকে বের হওয়ার সময় রাজীবের সাথে ধাক্কা খেয়েছিল। রাজীব ধারণা করে সেই কারণে হয়তোবা তার দিকে তাকাচ্ছে। তবে কিছুক্ষণ পর তারা সেখান থেকে চলে যায়। আর সন্ধ্যার পর সূর্য সিঁড়িকে তার বাড়ির সামনে ড্রপ করে দেয়। ওই লোকটিও যে কিনা সূর্যের উপর নজর রাখছিল, সে তার বসকে কল করে সিঁড়ির বিষয়ে জানিয়ে দেয় যে ওই ছেলের সাথে একটি মেয়ে আছে। যে জন্য সূর্য সিঁড়িকে ড্রপ করে দেওয়া মাত্রই সে তার বসের কথা মতো সিঁড়িকে ফলো করতে শুরু করে, কারণ সে সিঁড়িকে তুলে নিতে বলেছে। সিঁড়িও যখন বুঝতে পারে সে তার পিছু করছে, তখন সূর্যকে বারবার কল করছিল, কিন্তু সূর্য পিক করছে না। কারণ সূর্য তখন রাজীবের বাড়িতে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে জানালা দিয়ে ঐশ্বর্যের উপর নজর রাখছে। এজন্য সিঁড়ি যতবারই কল করুক না কেন সে কল কেটে দিচ্ছিল। তবে সিঁড়ি সূর্যর সাথে কথা বলতে না পেরে তার লাইভ লোকেশন পাঠিয়ে দেয়। আর এরপর ওই ব্যক্তি যখন সিঁড়িকে অপহরণ করে নিয়ে যায়, সূর্য সেই লাইভ লোকেশন ফলো করে তাদের আড্ডায় পৌঁছে যায়। এখানে আমরা জানতে পারি যে এদের বসের নাম হচ্ছে রকেট। রকেটের কথা মতোই তারা সিঁড়িকে ধরে এনেছে। তবে সূর্য আসার পরই রকেটের লোকেদের সাথে সূর্যর একটা ফাইট হয়। সিঁড়িও তাদের হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করলে একসময় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর সূর্য তাদের সাথে মারপিট করে অবশেষে সিঁড়িকে সেখান থেকে মুক্ত করে নিয়ে আসে। সিঁড়ি এবং সূর্য দুজনেরই বেশ আঘাত লাগায় সূর্য দ্রুত সিঁড়িকে নিকটস্থ হসপিটালে নিয়ে যায়। তবে পরদিন সকালে যখন তারা হসপিটাল থেকে বের হতে যাবে, তখনই একজন প্রেগনেন্ট নারীকে দেখে সূর্য বুঝতে পারে সে একা যেতে পারছে না। তাই সূর্য তাকে অটো পর্যন্ত যেতে হেল্প করে। এরপর সিঁড়িকে নিয়ে চলে যায়। অন্যদিকে রাজীবকে দেখা যায় থানায় পৌঁছে গেছে। আর এদিকে ঐশ্বর্যা আবার হেলথ চেক আপ করার জন্য হসপিটাল আসছিল। তবে ঐশ্বর্যা লক্ষ্য করে বাইকে কেউ একজন তাকে ফলো করছে। এই জন্য ঐশ্বর্যা দ্রুত রাজীবকে বিষয়টি জানিয়ে দেয়। কিন্তু রাজীব যতক্ষণে হসপিটালে আসে, ডক্টর জানায় ঐশ্বর্যা এসেছিল ঠিকই, কিন্তু চেক আপ করিয়ে অনেক আগে চলে গেছে। কিন্তু ঐশ্বর্যাকে আর ফোনে পাওয়া যাচ্ছে না। ঠিক তখনই নারায়ণ কল করে জানায় জঙ্গলের মধ্যে তারা এক গর্ভবতী নারী ডেড বডি পেয়েছে। এটা শোনার পর রাজীবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তাহলে কি ঐশ্বর্যার কিছু হলো? রাজীব দ্রুত সেই স্পটে পৌঁছে যায়। আর এরপরে আমরা দেখতে পাই যে আসলে এ ঐশ্বর্যা নয়, সকালবেলা সূর্য যে নারীকে অটো তুলতে হেল্প করেছিল সেই নারীর লাশ। এর মধ্যে ঐশ্বর্যা বাড়িতে পৌঁছে রাজীবকে কল করে জানায় যে সে বাড়িতে পৌঁছে গেছে। মূলত ঐশ্বর্যার ফোন চার্জ ছিল না, এই জন্যই তার ফোন বন্ধ হয়ে গিয়েছিল। নারায়ণ রাজীবকে জানায় তারা জানতে পেরেছে এই নারী একাই হসপিটাল চেক আপের জন্য গিয়েছিল। সেখান থেকে বের হওয়ার পর কী হয়েছে কেউ বলতে পারে না। এই ঘটনায় রাজীব খুবই ভয় পেয়ে গিয়েছিল। তাই রাজীব দ্রুত বাড়িতে ফিরে যায় এবং ঐশ্বর্যাকে বোঝানোর চেষ্টা করে যে সে তাকে কতটা কেয়ার করে। একরকম তার মধ্যে ঐশ্বর্যাকে হারানোর একটা ভয় কাজ করছে। আবার অন্যদিকে সূর্য সিঁড়ির সাথে দেখা করলে সিঁড়ি লক্ষ্য করে সূর্য কিছু একটা নিয়ে চিন্তিত। কারণ জানতে চাইলে সূর্য জানায় আজ তাকে থানায় ডেকেছিল। মূলত ওই খুনের বিষয়ে সূর্যকে তারা সন্দেহ করেছে, কারণ হসপিটালে সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে সূর্য ওই নারীকে হেল্প করছিল। তবে ওই একই সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায় সূর্য ওই নারীকে দিয়ে আবার হসপিটালে ফিরে এসেছিল। তার মানে সূর্যকে সন্দেহ করার কোনো কারণই নেই। তাই সিঁড়ির সাথে এই ঘটনা শেয়ার করার পর সিঁড়ি ধারণা করছে যে তুমি যে নারীকে হেল্প করেছিলে সেই নারীর সাথে এই ঘটনা ঘটেছে। তা আমার মনে হচ্ছে তুমি যখন তাকে হেল্প করছিলে তখন কেউ হয়তো বা তোমার উপর নজর রাখছিল। আর ওই নারীর সাথে যেমন ঘটনা ঘটেছে আর আগেও যেগুলো ঘটেছিল, তা থেকে সিঁড়ির ধারণা যে এই ধরনের ক্রাইম যারা করে তারা কখনোই নিজের চেহারা দেখায় না। তারা নিজেরা আড়ালে থাকতে অন্যকে দোষী দেখানোর চেষ্টা করে। সূর্যর সাথে হয়তোবা তেমনটাই হচ্ছে। সূর্য তাই ধারণা করে যে যদি এমনটাই হয়ে থাকে তাহলে আমি শিওর এখনও দূর থেকে আমাদেরকে কেউ ফলো করছে। তাই সূর্য সিঁড়িকে একটি এয়ারবাডস দেয়
এবং বলে যে তুমি এবং আমি একটু দূরত্ব রেখে চলব, তুমি আমার ইনস্ট্রাকশন মতো যাবে। তারা মূলত বোঝার চেষ্টা করবে কে তাদেরকে ফলো করছে। তবে তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, ঐশ্বর্যাকে দেখা যায় যে বাজার করে বাড়িতে যাচ্ছে। ঐশ্বর্যার মেসেজ পেয়ে রাজীবও থানা থেকে বের হয়ে গিয়েছে, সে ওখানে আসছিল। তবে ঐশ্বর্যা যায় ডান দিকে আর সিঁড়ি সোজা। ঐশ্বর্যাও কিছু দূর যাওয়ার পরই বুঝতে পারে হুডি পরিহিত কেউ তাকে ফলো করছে। তাই ঐশ্বর্যা দ্রুত রাজীবকে বিষয়টি জানিয়ে দেয়। তবে রাজীব এখানে পৌঁছানোর আগেই হুডি পরিহিত ওই লোকটি ঐশ্বর্যাকে টেনে হিস্ট্রে জঙ্গলের ভিতর নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সৌভাগ্যবশত এর মধ্যে রাজীব এসে পড়ে। আর রাজীব যখন ঐশ্বর্যাকে টেনে নিজের কাছে নিয়ে যায়, সূর্য এসে ওই হুডি পরিহিত লোকটিকে লাথি দিয়ে সেখান থেকে ফেলে দেয়। তার মানে ঐশ্বর্যাকে সূর্য নয়, অন্য কোনো ব্যক্তি ফলো করছিল। যে ব্যক্তি ফলো করছিল সে হুডি পরা, সূর্য হুডি পরা, যে জন্য রাজীবও তাদের চেহারা দেখতে পায়নি। তবে রাজীব স্পষ্ট বুঝতে পেরেছে কেউ একজন ঐশ্বর্যাকে বাঁচানোর চেষ্টা করেছে। আর এতে করে রাজীবের আর বুঝতে বাকি নেই ঐশ্বর্যাই হয়তো বয় সিরিয়াল কিলারের পরবর্তী টার্গেট। এতদিন গুরুত্ব না দিলেও এখন সে পুরোপুরি সিরিয়াসভাবে নেয়, কারণ এখন তো নিজের স্ত্রীর জীবনের প্রশ্ন। তাই ওই ঘটনার সে বারবার মনে করছে যে ওখানে আসলে কি ঘটেছিল। আবার এদিকে ওই ঘটনার পর সিঁড়ি সূর্যর সাথে দেখা করলে সূর্য সিঁড়িকে বলে যে আমার মনে হচ্ছে কেউ আমাদের ফলো করছে। সিঁড়ি বলে আমাদের নয়, শুধু আমাকে ফলো করছে। আসলে তোমাকে একটি বিষয় আমার জানানো হয়নি। আর এখানেই সিঁড়ি জানায় ওই দিন সাইমনের লোকেরা যখন তাদের আড্ডায় তাকে আটকে রেখেছিল, সিঁড়ি যখন সেখান থেকে পালানোর চেষ্টা করে তখন একটি বদ্ধ ঘর দেখতে পায়। ওই ঘরের ভিতরে থাকা কোনো এক ব্যক্তি বারবার বলছিল আমাকে তোরা আর কত বছর এভাবে আটকে রাখবি। সে বের হওয়ার জন্য মরিয়া ছিল, যে জন্য সিঁড়ি একসময় তার দরজা খুলে দেয়। সিঁড়ি তাকে দেখা মাত্র ভয়ে সেখান থেকে পালিয়েছিল। আর ওই ব্যক্তি সিঁড়িকে ফলো করছে। অন্যদিকে রাজীবও আগের মতো সিরিয়াস হয়ে গেছে, এই জন্য ঐশ্বর্যাও খুশি। তবে রাজীব ঐশ্বর্যাকেও জানায় যে এখন আমার মনে হচ্ছে পরবর্তী টার্গেট তুমি, তাই ওকে আমার ধরতেই হবে। ঐশ্বর্যা তখন রাজীবকে একটি খুশির সংবাদ দেয় যে ডক্টর বলেছে আগামী মাসের 7-8 তারিখ ডেলিভারি সম্ভাব্য ডেট। এটা শুনে রাজীবও খুশি। এরপর রাজীব থানায় যেতে খবর পায় রকেট নামে কোনো একজন ব্যক্তির খুন হয়েছে। মূলত ওই রাতে রকেটকে মারধর করার পর রকেটের মৃত্যু হয়েছিল, আর তারপরই এখনও তার আড্ডাতেই ছিল। এই জন্য পুলিশ সেখানে তদন্ত করতে যায়। আর নারায়ণ এখানে রকেটের সম্পর্কে জানায় রকেটের সাথে সাইমন নামেও এক ব্যক্তি ছিল। ছোটবেলা থেকে তারা বন্ধু ছিল। ছোট থেকে কেউ যদি রকেটকে কাঁদাতো বা রকেটের সাথে কিছু করত, সাইমন তাকে কখনোই ছাড়ত না। সাইমন নিজে তাদের শাস্তি দিত। মোট কথাও রকেটকে সবসময় খুশি দেখতে চাইতো। বড় হয়ে তারা একটি গ্যাং তৈরি করে, আর সময়ের সাথে সাথে পুরো গ্রামে তাদের গ্যাংটি অনেক পাওয়ারফুল হয়ে ওঠে। ছোটোখাটো চুরি ছিনতাই থেকে শুরু করে বড় ধরনের যত অকারেন্স হতো সব কিছুতেই ওরা দুজন ইনভলভ ছিল। হঠাৎ সাইমনের চোখ পড়ে জেনি নামে একটি মেয়ের উপর, যাকে সে পছন্দ করে। আর রকেট এই বিষয়টি জানতে পেরে সাইমনের সাথে জেনির বিয়ে দেওয়ার পুরো জিম্মাদারি নিয়ে নেয়। জেনির বাবা ছিল একজন নেশারু, তাই রকেট তাকে ড্রিঙ্ক খাইয়ে বিভিন্ন লোভ দেখিয়ে সাইমনের সাথে মেয়ের বিয়ে দেওয়ার জন্য রাজি করায়। জেনিও ভালো করে জানত ওদের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নেই। আবার জেনি মাহারা, বাবা তাকে যেখানে বিয়ে দিবে সেখানে বিয়ে করতে হবে। সে নিষেধ করলেও তার বাবা শুনবে না, তাই জেনি বাধ্য হয়ে সাইমনকে বিয়ে করতে রাজি হয়েছিল। আর এরপর ধুমধামের সাথে সাইমন জেনিকে বিয়ে করে। বিয়ের পর ওরা অনেক আনন্দে ছিল, কিন্তু গত 10 বছর যাবৎ সাইমন নিখোঁজ। সাইমনের সাথে কি হয়েছে কেউ আজ পর্যন্ত জানে না। মূলত 10 বছর যাবৎ সাইমন এখানেই ছিল, মানে সিঁড়ি যে দরজা খুলে যাকে বের করেছে সে অন্য কেউ নয়, সেই ছিল সাইমন। কিন্তু সাইমন কেন এখানে বন্দী ছিল, তার সাথে কি হয়েছে সেটা আমরা একটু পরে জানতে পারবো। তবে রকেটের মৃত্যুটা সাইমন কোনোভাবে মেনে নিতে পারছিল না। রকেটের মৃত্যুর জন্য যে দায়ী বা যে রকেটকে মেরেছে, সাইমন তাকে কোনোভাবেই ছাড়বে না। রাজীব এবার উঠে পড়ে তদন্ত শুরু করে। গত 8 থেকে 10 বছরে এখানে যত খুন হয়েছে রাজীব সবার ফরেন্সিক রিপোর্ট জোগাড় করে এবং জানতে পারে এরা সবাই নারী ছিল। তবে এটাতে গেলে শুধুমাত্র যাদের খুন হয়েছে তাদের রিপোর্ট। রাজীব নারায়ণকে তাদের মেইন ডিভিশনে পাঠিয়ে সেখানে যতগুলো নারীদের মিসিং কমপ্লেন আছে সবগুলো অ্যারেঞ্জ করে। এমনকি থানা থেকে ফিরে রাতের বেলাও ওই কমপ্লেন ফাইলগুলো দেখছিল, কিন্তু কোনোভাবেই কোনো লিঙ্ক খুঁজে পাচ্ছে না। রাজীব স্পষ্ট বুঝতে পারছে কোনো একটা জায়গা তো তার মিস হচ্ছে। রাজীব কেমন চিন্তিত দেখে ঐশ্বর্যা বলছিল তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, প্রশ্ন যেহেতু আছে উত্তর নিশ্চয়ই খুঁজে পাবে। ঐশ্বর্যা মূলত খাবার দিচ্ছিল, এই জন্য ল্যাপটপটা যখনই সরাতে যাবে তখনই রাজীবের মনে পড়ে ওই দিন সকালবেলা যে কন্টেন্ট ক্রিয়েটরকে আনা হয়েছিল তার একটি ভিডিওর মধ্যে সে একটি মহিলার লাশকে ক্যারি করতে দেখেছে। আর মেইন ডিভিশন থেকে যে মিসিং ফাইলগুলো এসেছে সেখানের কোনো এক নারীর সাথে কিছু একটা লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে। এই জন্য আগামীকাল সকালবেলায় নারায়ণকে ওই ইউটিউবারকে থানায় ডাকতে বলে। আর ইউটিউবারকে জিজ্ঞাসা করলে সে জানায় সে মূলত ভিডিওটি কিছুদিন আগে নিয়েছিল, আর এই ভিডিওটি সেই আইস ফ্যাক্টরির
যেখানে সে রাতের বেলা ভিডিও করার সময় শিবান্না, সূর্য আর কিট্টুকে এক নারীর লাশ জিপে তুলতে দেখেছিল। এই জন্য সন্দেহটা এখন আইস ফ্যাক্টরির মালিক শিবান্নার উপরই যাচ্ছে। তাই রাজীব প্রথমে আইস ফ্যাক্টরিতে যায় এবং সেখানে কিট্টুর সাথে কথা বলে জানতে পারে যে এখানের মালিক শিবান্না। শিবান্না তখন সেখানে না থাকায় কিট্টু তাকে শিবান্নার বাড়িতে নিয়ে যায়। আর শিবান্নাকে ওই ভিডিওটি দেখানোর পর শিবান্না স্বীকার করে যে এটা সত্যি, তবে এটা অন্য কেউ নয়, ওই আইস ফ্যাক্টরির মালিকের স্ত্রী জানাকির, তার মানে সূর্যর মায়ের। আর এরপরে সামনে আসে আসল রহস্য। মূলত সূর্য যেদিন মুক্তি পেয়ে এখানে এসেছিল, শিবান্না সূর্যকে যে অস্থিগুলো দিয়েছিল সেটা ছিল সূর্যর বাবার অস্থি। আর আজ থেকে 10 বছর আগেই ওই রাতের ঘটনায় সূর্যর মা জানাকির মৃত্যু হয়েছিল। তবে সূর্য তার মাকে অনেক ভালোবাসত, এই জন্য শিবান্নারা আজ পর্যন্ত তাদের আইসের যে স্টোর রুম আছে সেখানে তার বডিটি সংরক্ষণ করে রেখেছিল। সূর্য আসার পর নিজে হাতে তার মায়ের সৎকার করে, এই জন্য মূলত ওই রাতে তারা বডিটি শিফট করছিল। কিন্তু আসলে ওই সময় কি হয়েছিল বা কেনই জানাকির মৃত্যু হয়েছিল, শিবান্নার কাছে সেই পুরো রহস্য জানা যায়। শিবান্না বলে সে মূলত এই আইস ফ্যাক্টরির কর্মচারী। সূর্যর বাবার নাম ছিল রামচন্দ্র, মা জানাকি। একটি মাত্র সন্তান নিয়ে তারা সব কিছু মিলে অনেক শান্তিতে ছিল। জানাকি তখন প্রেগনেন্ট। তবে গ্রামে যখনই কারো প্রসবের সময় হতো জানাকি তাদেরকে হেল্প করত। আর প্রত্যেকবারই জানাকির সাথে সূর্য নিজেও যেত। জানাকি এবং রামচন্দ্র ছোটবেলা থেকে সূর্যকে সব কিছু শিখিয়ে এসেছে। কিন্তু এই হাসি খুশি পরিবারের উপর নজর পড়ে সাইমন নামে সেই রাক্ষসের। কারণ সাইমনের স্ত্রী নিজেও তখন প্রেগনেন্ট ছিল। এই জন্য জানাকি জেনিকে দেখতে যেত, আর সেখান থেকে সাইমনদের নজর তার উপর পড়ে। একদিন যখন জানাকি জেনির সাথে কথা বলছিল, তখন বাইরে থেকে রকেট আর সাইমন জানাকিকে নিয়ে অনেক বাজে কথা বলছিল, যেটা জানাকি শুনতে পেয়ে সাইমনকে অনেক বকাবকি করে যে এত সুন্দর স্ত্রী ঘরে থাকতে অন্যের স্ত্রীকে এই চোখে দেখো, তাদের নিয়ে এমন বাজে কথা বলো, তোমার জায়গায় নরকও হবে না। জানাকির এই ব্যবহারটা ওই দিন সাইমন বা রকেট কেউই মেনে নিতে পারেনি। এর কয়েকদিন পরই সাইমন তার স্ত্রী জেনির বেবি শাওয়ারের আয়োজন করে, যেটা অনেক ধুমধাম করে করা হচ্ছিল। আর ঠিক সেই অনুষ্ঠানেই সাইমন লক্ষ্য করে জেনি গোপনে কারোর সাথে ফোনে কথা বলছে। সাথে সাথে সাইমন তার হাত থেকে ওই ফোনটি নিয়ে নেয় এবং জানতে পারে জেনির গর্ভে যে সন্তান সেটা তার নয়, জেনির পরকীয়া প্রেমিকের, মানে জেনি তাকে ধোঁকা দিয়েছে। এটা শোনার পর সাইমন আর নিজের রাগ ধরে রাখতে পারেনি। সে সাথে সাথে জেনির পরকীয়া প্রেমিককে ধরে আনে, তাকে ধোঁকা দেওয়ার জন্য নিজে হাতে জেনিকে হত্যা করে। কারণ সাইমন তাকে ভালোবেসে বিয়ে করেছিল, তাকে রানীর মতো করে রেখেছিল, তারপর তাকে ধোঁকা দিয়েছে। প্রথমে সে জেনিকে হত্যা করে, আর এরপর জেনির যে পরকীয়া প্রেমিক ছিল তার পুরুষাঙ্গে কেটে তাকে হত্যা করে। সাইমনের মধ্যে তখন একটা পশুত্ব কাজ করছিল, তার মধ্যে হিতাহিত জ্ঞানবোধ ছিল না। আর এই বিষয় নিয়ে তার তখন জানাকির ওই বিষয়টি মনে পড়ে যে জানাকি তো তাকে অপমান করেছিল, যে জন্য সাইমন রকেটকে নির্দেশ দেয় ওই জানাকিকে টেনে হিস্টে নিয়ে আসো। ওই দিন আবার রামচন্দ্র বাড়িতে ছিল না, জানাকি তার ছেলে সূর্যকে নিয়ে একাই ছিল। তাই ওই সুযোগে তারা তাদের ঘরে ঢুকে সূর্যর সামনে জানাকিকে হত্যা করে। সূর্য এই বিষয়টা মেনে নিতে পারছিল না। নিজের চোখের সামনে নিজের মাকে এমন অত্যাচার করতে দেখে কাচের বোতল নিয়ে সাইমনের মাথায় আঘাত করেছিল। তবে রকেট সাইমনের আগে সেখান থেকে চলে যাওয়ায় পুলিশের হাতে পড়েনি। কিন্তু সূর্য এই বিষয়টি ভালো করেই জানত, ওই রাতে সাইমনের সাথে রকেটও ছিল। এই জন্যই সে 10 বছর পরে সে রকেটের খোঁজ করেছে। সব কিছু জানানোর পর শিবান্না বলে যে এই পুরো বিষয়টা শুধুমাত্র এসআই সুন্দরামই জানে। আবার রকেটের আড্ডায় রকেটে যে সহকারী ছিল তাকে থানায় এনে মারধর করলে সে একসময় সূর্যের ফটো দেখে তাকে আইডেন্টিফাই করে যে সূর্য রকেটকে খুন করেছিল। নারায়ণ সাথে সাথে রাজীবকে বিষয়টি জানানো মাত্রই রাজীব সুন্দরামের সাথে দেখা করতে আসে। মূলত রাজীব তথ্য নিয়ে জানতে পেরেছে 2009 সালের অক্টোবরের 1 তারিখে সূর্যর যে ঘটনা ঘটেছিল ওই ঘটনার জন্য ওই সময় থানায় কোনো চার্জশিট ফাইল করা হয়নি। কিন্তু তারপরও সুন্দরামের কারণে সূর্যকে 10 বছর কিশোর শোধনাগারে কাটাতে হয়েছে। রাজীবের কথা, আপনার লাইফে কোনো ব্ল্যাক মার্ক নেই, আপনার মতো একজন স্ট্রিক্ট অফিসার এটা কি করে করল? সুন্দরামের কথা, ওই সময় ওর বিরুদ্ধে কেস করার মতো বা ওকে ডিফেন্ড করার মতো কেউই সেখানে ছিল না। তবে সব থেকে শকিং বিষয় হচ্ছে সুন্দরাম এরপর জানায় আসলে জানাকি তার বোন ছিল, মানে সূর্য তার ভাগ্নে। জানাকির সাথে ওই ঘটনার পর শিবান্না সুন্দরামকে পুরো বিষয়টি জানানোর পর তারা স্পষ্টই বুঝতে পারছিল সূর্য বাইরে থাকলে তার জীবনে ঝুঁকি আছে। তাই সূর্যকে প্রোটেক্ট করা এবং তার সকল দায়িত্ব এখন সুন্দরামের উপরই। এই জন্যই সুন্দরাম কোনো কেস ফাইল বা কোনো কমপ্লেন না থাকা সত্ত্বেও সূর্যকে নিজের কাছে রাখতে কিশোর শোধনাগারে রেখেছিল। তো এগুলো জানার পর পরবর্তী দিন সকালবেলা পুরনো কেস ফাইলের ডিটেলসগুলো ঘাটিয়ে দেখা যায় গত 10 বছরে কিছু কেস রয়েছে যেগুলো সলভ হয়নি। আর ওই সকল কেসের ফরেন্সিক রিপোর্ট চেক করে দেখা গেছে ওই সকল ভিকটিম মহিলাগুলো সবাই প্রেগনেন্ট ছিল।
আর প্রতিটি ঘটনায় ঘটেছে 1 বছর পর পর। গত 10 বছরে 10টি এমন সেম ঘটনা ঘটেছে। আর সব থেকে আশ্চর্যের বিষয়, প্রত্যেকটা কেসে একই ডেট, মানে ভিকটিমদের একই ডেটে পাওয়া গিয়েছে। আবার রকেটের আড্ডা থেকে পুলিশ যে সকল কিছু পেয়েছিল তার মধ্যে থাকা কিছু কাগজে ডেট লেখা রয়েছে। প্রত্যেকটি ডেটই ম্যাচ করছে, শুধু একটি ডেটই ম্যাচ করেনি, সেটা হচ্ছে 7। আর এই ডেটগুলোর সাথে ওই সকল মেয়েদের যে মিসিং কমপ্লেনের ডেট রয়েছে সবগুলোই ম্যাচ করছে। প্রথম মিসিং হয়েছিল মমতা নামে এক নারী, ডেট ছিল 8/8/2010। 2011-তে রেখা, 2012-তে উমা, 2013-তে রাধিকা, 2014 দেবিকা, 2015-তে সুধা, 2016-তে সঙ্গীতা, 2017-তে রেশমি। সবগুলো নারীর মিসিং ডেট সাল আলাদা হলেও মাস এবং দিন একই ছিল। তার মানে এটি একটি প্যাটার্ন, প্রত্যেকটা নারী ভিন্ন ভিন্ন জায়গা থেকে মিসিং হয়েছিল। তবে রকেটের আড্ডা থেকে যে সকল ডেট পাওয়া গিয়েছে সেটা একদিন আগের, আর কমপ্লেন রেজিস্টার হয়েছে পরবর্তী দিন। তার মানে ওই নারীগুলো আগের দিনই মার্ডার হয়েছে। আর এই সব কিছু কম্পাইল করে রাজীব এখন স্পষ্টই বুঝতে পারছে রকেটের আড্ডা থেকে এই সকল পরিকল্পনা করা হয়েছে। এমনকি বহু বছর যাবৎ সেখানে কেউ অবস্থান করে এই সব কিছু করেছে। এমনকি এটাও ধারণা করছে যে রকেট হয়তোবা বুঝতে পারছিল সে রকেটের জন্য ক্ষতির কারণ হতে পারে, এই জন্য রকেট তাকে বন্দী করে রেখেছিল। যেটা আমরা সিঁড়ির কথার সাথে মিল পাচ্ছি, কারণ সিঁড়ি যখন ওই দরজার কাছে গিয়েছিল সাইমন বারবার বলছিল তোরা আমাকে আর কত বছর এভাবে আটকে রাখবি। আর এই ডেটগুলো দেখে রাজীব এখন স্পষ্ট বুঝতে পারছে এই খুনির পরবর্তী টার্গেট এখন ঐশ্বরিয়া, কারণ ঐশ্বরিয়ার ডেলিভারি ডেটও 7-8 তারিখ দেওয়া হয়েছে। এই জন্য রাজীব বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যায়। যাওয়ার পথে ঐশ্বরিয়া কল করে জানায় তার লেবার পেন শুরু হয়েছে। তাই রাজীব বাড়িতে পৌঁছেই ঐশ্বরিয়াকে নিয়ে হসপিটালের দিকে যাচ্ছিল। কিন্তু পথের মধ্যে গাছ পড়ে থাকায় রাজীব যখনই গাছটি সরানোর চেষ্টা করে ওই সুযোগে সাইমন ঐশ্বরিয়াকে অপহরণ করে নিয়ে যায়। আর এরপরে আমরা জানতে পারি সাইমন কেন এগুলো করছে। মূলত আজ থেকে 10 বছর আগে সাইমন যখন জানতে পেরেছিল তার স্ত্রী তাকে ধোঁকা দিয়েছে, ওই সময় তার নিজের প্রেগনেন্ট স্ত্রীকে হত্যা করে সে যে একটা আনন্দ পেয়েছিল, সেই আনন্দ উপভোগ করতেই সাইমন প্রতি বছর ওই একই ডেটে একজন করে প্রেগনেন্ট নারীর হত্যা করছে। তার কাছে বারবারই মনে হচ্ছে সে যেন তার স্ত্রীকে হত্যা করছে, আর এই পাশে ঐশ্বরিয়াকে হত্যার মাধ্যমে সে আনন্দ নিতে চায়। কিন্তু সাইমন যখনই ঐশ্বরিয়াকে হত্যা করবে তার আগে ঐশ্বরিয়া অজ্ঞান হয়ে যায়। এর মধ্যে সূর্যকেও দেখা যায় ঐশ্বরিয়াকে বাঁচাতে সেখানে পৌঁছে গেছে। এরপর সাইমন আর সূর্যর সাথে একটা ফাইট হয়। সূর্য একসময় সাইমনকে শ্বাসরোধ করে হত্যা করে এবং ঐশ্বরিয়াকে নিজের বাড়িতে নিয়ে যায়। অন্যদিকে রাজীব যখন তার স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছে তখনই নারায়ণ কল করে জানায় শিবান্না তাদেরকে যে স্টোরি বলেছে সবই মিথ্যা। ঐশ্বরিয়াকে সূর্য কিডন্যাপ করে তার বাড়িতে নিয়ে গেছে। শোনামাত্র এসে সূর্যের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে সূর্য ঐশ্বরিয়াকে বাড়িতে আনার পর তার জ্ঞানও ফিরেছে। ঐশ্বরিয়া তখন ব্যথায় কাতরাচ্ছিল, কিন্তু সূর্য ঐশ্বরিয়ার সামনে একটি বক্স খুলে তার মায়ের কিছু অলংকার এবং শাড়ি বের করে দেয়, যে মৃত্যুর সময় আমার মা এগুলো পরা ছিল, তুমি এগুলো পরো। ঐশ্বরিয়া তখনও হাত জোর করে নিজের প্রাণ ভিক্ষা চাইছে যে আমাকে যেতে দাও। কিন্তু সূর্যর কথা, আমার মা মরেনি, আমার বাবাও মরেনি, তারা দুজনেই জীবিত। ঐশ্বরিয়ার তখন ব্লিডিং হচ্ছে, সে আর সহ্য করতে পারছে না। তখনই সূর্য বক্স থেকে তার মায়ের ফটোটি বের করে ঐশ্বরিয়াকে দেখায় যে এই দেখো, আমার মা দেখতে ঠিক তোমার মতোই ছিল। ঐশ্বরিয়াও দেখে বুঝতে পারে সূর্য কেন তাকে এখানে এনেছে আর কেন তার মায়ের গহনা এবং শাড়ি পরতে বলছে। মূলত ছোটবেলায় সূর্য শেষ যখন তার মাকে দেখেছিল তখনও তার মা প্রেগনেন্ট ছিল আর এই শাড়ি এবং গহনা পরা ছিল। এই জন্য সূর্য ঐশ্বরিয়াকে ওই সকল জিনিস পরতে বলছে যাতে সূর্য নিজের সামনে নিজের মাকে দেখতে পায়। আর এজন্যই মূলত সূর্য ঐশ্বরিয়াকে ক্যাফেতে দেখার পর থেকেই ঐশ্বরিয়াকে ফলো করছিল, তাকে প্রোটেক্ট করছিল। ঐশ্বরিয়া পুরো বিষয়টি এখন ক্লিয়ার হয়, আর এজন্য সে ওই শাড়ি এবং গহনা পরে সূর্যর সামনে দাঁড়ায়। সূর্যর চোখের সামনে এখন সেই দিনগুলো ভাসছিল, কারণ সে তো তার মাকে দেখছে। ঐশ্বরিয়ার লেবার পেইন আর সহ্য হচ্ছিল না, যে জন্য একসময় ঐশ্বরিয়াকে সূর্য বিছানায় শুয়ে দেয়। সূর্য ভাবছিল যে এখন সে কি করবে, এত দ্রুত হসপিটালে কিভাবে নেবে। তখনই সূর্য তার মায়ের শব্দ শুনতে পায় যে সূর্য তুই পারবি। মানে সূর্যর মাও তো একসময় মানুষের ডেলিভারি করাতো, সূর্য তার মায়ের সাথে যেত। তাই নিজের উপর কনফিডেন্স রেখে সূর্য নিজে হাতে ঐশ্বরিয়ার ডেলিভারি করে। এতক্ষণে রাজীব ও সূর্যর বাড়িতে পৌঁছে গেছে, আর রাজীবের শব্দ পেয়ে সূর্য যখনই দরজা খুলে রাজীব সাথে সাথে সূর্যকে শ্যুট করে দেয়, কারণ সে তো ভাবছে সূর্য আসল খুনি। অবশ্য এরপরই ঐশ্বরিয়া রাজীবকে পুরো বিষয়টি খুলে বলে। রাজীবও বুঝতে পারে সে তড়িঘড়ির মধ্যে কত বড় একটা ভুল করে ফেলেছে, যে ঐশ্বরিয়া এবং তার সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চার জীবন বাঁচালো তাকে কিনা সে মেরে ফেলেছে। এখান থেকে সিন প্রেজেন্টে, যেখানে মুভির সব থেকে বড় টুইস্ট রিভিল হয়। মুভির প্রথমে যে নারীকে আমরা দেখেছিলাম তার বাচ্চাকে গল্প শোনাচ্ছে, সেই মূলত ঐশ্বরিয়া। ঐশ্বরিয়া এতক্ষণ সূর্যের গল্প তার মেয়েকে শোনাচ্ছিল।
সব কিছু শোনার পর তার মেয়ে এখন জানতে পারল তাদেরকে বাঁচাতে গিয়ে সূর্যর সেদিন জীবন দিতে হয়েছিল। তবে এই ঘটনার জন্য রাজীব আজ পর্যন্ত নিজেকে ক্ষমা করতে পারছে না। এখানে মূলত মুভি শেষটা হয়। তো সর্বোপরি মুভিটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।